গল্পের শুরু হয় ইংল্যান্ডের একটি শহর থেকে। এই শহরের যুদ্ধের কারণে অনেকগুলো বিমান হামলা হয়। তখনই দেখানো হয় একটি বাড়ির জানালার কাছে একটি ছোট ছেলে দাঁড়িয়ে বাইরে দেখছিল। তার মা পেছন থেকে দৌড়ে এসে তাকে টেনে নিয়ে জানালার পর্দা লাগিয়ে দেয় এবং সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। এরপর ছেলেটির বড় ভাই সেখানে আসে এবং তার হাত ধরে বাইরের দিকে দৌড় দেয়। তার মা ঘর থেকে টর্চলাইট ও কম্বল তুলে নিয়ে তিনিও বাইরে ছোটেন। ওদিকে অন্য একটি ঘরে একটি ছোট মেয়ে বিছানায় শুয়েছিল এবং তখনই তার বড় বোন এসে তাকে নিয়ে বাইরে দৌড় দেয়। তাদের মা তাদের সবাইকে নিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটি বেসমেন্টের দিকে যায়। তখনই এডমন্ড নামের সেই ছোট ছেলেটির মনে পড়ে যে তার বাবার ছবি ঘরের ভেতরে রয়ে গিয়েছে। তাই সে আবারও বাড়ির দিকে দৌড় দেয়। তার মা তাকে থামতে বলেন, কিন্তু সে তার কথা শোনে না। তখন তার বড় ভাইও তার পেছনে ছোটে। যেই মুহূর্তে তারা দুজন ভেতরে পৌঁছায়, বাড়ির কাছে একটি বোমা বিস্ফোরণ হয় এবং তারা দুজনেই মাটিতে পড়ে যায়। তারপর দুই ভাই তাদের বাবার ছবি নিয়ে বেসমেন্টে ফিরে আসে। তখন তার বড় ভাই পিটার ছোট ভাইকে বকাঝকা করেন। তখন তার মা তাকে জড়িয়ে ধরেন। তখনই তার বড় ভাই দরজা বন্ধ করে দেয় এবং ঘরটি পুরোপুরি অন্ধকার হয়ে যায়। এই চার ভাই বোনের নাম ছিল পিটার, সুজান, এডমন্ড এবং লুসি। পরের দিন দেখানো হয় তারা সবাই তার মায়ের সাথে স্টেশনে দাঁড়িয়ে আছে। স্টেশনে পুরো শহরের মানুষ ভিড় জমিয়েছে এবং সবাই তাদের সন্তানদের যুদ্ধের কারণে শহর থেকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। শহরের সকল মানুষ তাদের সন্তানদের নিরাপদ জায়গায় পাঠাতে চায়। তো পিটারের মা দুঃখ ভারাক্রান্ত মনে তাদের সবাইকে ট্রেনে বসিয়ে দেয় এবং ট্রেনটি সেখান থেকে ছেড়ে যায়। কিছুক্ষণ পর এই চার ভাই বোন একটি স্টেশনে নামে। সুজান বলেন, প্রফেসর জানে যে আমরা আসছি, তাহলে এখনো পর্যন্ত আমাদের কেউ নিতে এলো না কেন? তখনই তারা দেখে যে একজন মহিলা ঘোড়ার গাড়ি চালিয়ে তাদের কাছে এসে থামেন। পিটার তাকে জিজ্ঞেস করেন, আপনি কি মিসেস ম্যাকরেডি? তিনি বলেন হ্যাঁ। সেই মহিলা চার ভাই বোনকে নিয়ে তার বাড়িতে পৌঁছান। বাড়িটা ছিল বিশাল বড়। মহিলাটি সবাইকে বুঝিয়ে বলেন, প্রফেসর কোলাহল একদমই পছন্দ করেন না, তাই তোমরা কেউ একদমই গোলমাল করবে না এবং এখানকার কোনো জিনিস স্পর্শ করবে না। তোমাদের সবাইকে নিয়ম মেনে চলতে হবে। এরপর তারা নিজেদের ঘরে চলে যায়। সবাই ঘরে বসে কিছু না কিছু করে সময় কাটাচ্ছিল। তখনই তাদের ছোট বোন লুসি বলেন, চলো আমরা লুকোচুরি খেলি। পিটার তাদের সবাইকে লুকোতে বলেন। তখন সুজান, এডমন্ড ও লুসি সেখান থেকে লুকানোর জন্য চলে যায়। লুসি লুকানোর জন্য জায়গা খুঁজতে খুঁজতে একটি খালি ঘরে পৌঁছে যায়। সে দেখে যে এত বড় ঘরে কেবল একটি বিশাল আলমারি রাখা আছে এবং সেটি সাদা রঙের কাপড় দিয়ে ঢাকা। তখনই ঘরের বাইরে কারো চলার শব্দ তার কানে আসে। তার মনে হয় তার ভাই পিটার তাকে খুঁজতে এদিকেই আসছে। লুসি তাড়াতাড়ি আলমারি খুলে তার ভেতরে লুকিয়ে পড়ে। সে দেখে যে আলমারির ভেতরে অনেক গরম জামাকাপড় ঝোলানো রয়েছে। সে সেই কাপড়ের পেছনে লুকানোর জন্য পেছনের দিকে যেতে থাকে। তখন তার হাতে কিছু পাতা স্পর্শ করে এবং যখন সে পেছনে ফিরে তাকায় তখন সে অবাক হয়ে যায়, কারণ তার সামনে বরফে ঢাকা একটি জঙ্গল রয়েছে। সেখানে চারদিকে শুধু বরফ আর বরফ। তারপর সে আলমারির দিকে ফিরে তাকায়, কিন্তু ভেতরে ফিরে না গিয়ে জঙ্গলের দিকে এগোতে থাকে, কারণ সেখানে বরফ পড়ছিল যা তাকে খুব আকর্ষিত করছিল। তখন সে একটি লাইট পোস্ট দেখতে পায় যার উপর একটি ল্যাম্প জ্বলছিল। তখনই তার কানে কারো পায়ের আওয়াজ আসে। সে যেই মুহূর্তে ফিরে তাকায় ভয় পেয়ে যায়, কারণ সেখানে এমন একজন মানুষ ছিল যার শরীরের উপরের অংশ মানুষের মতো, কিন্তু পা ছিল পশুর মতো। তার কানগুলো বেশ বড় ছিল। সে ছিল একজন ফন। তারা দুজনেই একে অপরকে দেখে ভয় পেয়ে যায় এবং লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর লুসি সেই স্তম্ভের পেছন থেকে বেরিয়ে আসে এবং ফনের হাত থেকে পড়ে যাওয়া কিছু জিনিস তুলে তাকে দিতে যায়। ফনটি প্রথমে লুকায়, তারপর সামনে এসে তার জিনিসপত্র লুসির কাছ থেকে নেয়। লুসি তাকে জিজ্ঞেস করেন, আপনি কে? সে বলেন, আমি একজন ফন। তারপর সে লুসিকে জিজ্ঞেস করেন, তুমি কে? তুমি কি কোনো বামন মেয়ে? লুসি তাকে জানায়, আমি বামন নই, আমি তো আমার ক্লাসের সবচেয়ে লম্বা মেয়ে। ফনটি তাকে বলেন, তুমি কি মানুষ? লুসি বলেন, হ্যাঁ, আমি মানুষ। এটা শুনে সে জিজ্ঞেস করেন, তুমি এখানে কিভাবে এলে? লুসি তাকে জানায় যে সে লুকোচুরি খেলার সময় একটি আলমারির ভেতরে লুকিয়েছিল। তখন সে দেখে যে তার ভিতরে এই সুন্দর জঙ্গলটি রয়েছে। ফনটি তাকে বলেন, সে নার্নিয়ায় আছে। লুসি অবাক হয়ে জিজ্ঞেস করেন, নার্নিয়া কি? সে তাকে বলেন, তুমি এখন নার্নিয়ায় দাঁড়িয়ে আছো। সে তাকে জানায় যে এই স্তম্ভ থেকে শুরু করে কেয়ার প্যারাভেলের দুর্গ পর্যন্ত পুরো এলাকাটাই হল নার্নিয়া। ফনটি তাকে বলেন, তার নাম তামনাস। লুসিও তাকে নিজের নাম জানায় এবং তার সাথে হাত মেলায়। তারা দুজনে বন্ধু হয়ে যায়। তারপর তামনাস তাকে নিজের বাড়িতে চা এবং কিছু খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়।
যদিও লুসি তার সাথে যেতে চায় না, কিন্তু তার অনুরোধে সে তার বাড়িতে আসে। বাড়িতে সে লুসির জন্য গরম চা এবং নাস্তা তৈরি করে। তারা দুজনে আগুনের পাশে বসেছিল। টামনাস লুসিকে জানায় যে এখানে সব সময় বরফ পড়ে, কিন্তু কখনো ক্রিসমাস পালন হয় না। তুমি এখানকার গ্রীষ্মকাল খুব পছন্দ করবে। জানো, আমাদের একটি বিশেষ সুর আছে। আমরা সব ফন আর পরীরা মিলে সারা রাত সেই সুরে নাচি। তুমি কি সেই সুরটা শুনতে চাও? লুসি বলেন হ্যাঁ। এবার টামনাস সেই সুর বাজাতে শুরু করেন। লুসি তখন জ্বলন্ত আগুনে কিছু ছায়ামূর্তিকে নাচতে দেখতে পায়। এরপর বাঁশির সুরে লুসি ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙলে সে দেখে ফনটি এক কোণায় বসে আছে। লুসি বলেন যে তাকে এবার ফিরতে হবে। তখন টামনাস কাঁদতে শুরু করেন এবং বলেন, অনেক দেরি হয়ে গিয়েছে। এখানে একজন সাদা ডাইনি থাকে এবং তার কারণেই এখানে সব সময় বরফ পড়ে। সেই সাদা ডাইনির আদেশ আছে যে জঙ্গলে কোনো মানুষ দেখতে পেলে তাকে তার হাতে তুলে দিতে হবে। লুসি বলেন, মিস্টার টামনাস, আপনি এমনটা করবেন না প্লিজ। আপনি তো আমার বন্ধু। এটা শুনে মিস্টার টামনাস লুসিকে দৌড়ে সেই স্তম্ভের কাছে নিয়ে আসে যেখানে লুসির সাথে তার প্রথম দেখা হয়েছিল। টামনাস তাকে বলেন, যাও, দ্রুত ফিরে যাও। লুসি সেই আলমারিতে ফিরে যায়। ফিরে আসার পর সে তার ভাইবোনদের পুরো ঘটনাটা জানায়, কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করে না। লুসি তাদের সবাইকে আবার আলমারির কাছে নিয়ে যায়, কিন্তু কেউ সেখান থেকে কোনো জঙ্গল দেখতে পায় না। সে এই ঘটনায় দুঃখ পায় এবং নিজের ঘরে চলে যায়। রাতে হঠাৎ লুসির ঘুম ভেঙে যায় এবং সে সেই জঙ্গলটার কথা ভাবতে শুরু করে। সে চুপচাপ বিছানা থেকে উঠে সেই ঘরের দিকে যায়। তখনই তার ভাই এডমন্ড তাকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে এবং তার পিছু পিছু যায়। লুসি সেই ঘরের আলমারি খোলে এবং আবার জঙ্গলে চলে যায়। এডমন্ড তার পেছন পেছন আসছিল এবং সেও সেই আলমারির কাছে পৌঁছে যায়। আলমারি খোলা দেখে সে তার ভেতরে ঢুকে পড়ে এবং সেও জঙ্গলে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে তার বোন লুসিকে ডাকতে থাকে। তখনই সে কিছু পশুর দৌড়ে পালানোর শব্দ শুনতে পায়। যেই মুহূর্তে সে ফিরে তাকায়, সে দেখতে পায় একটি ঘোড়ার গাড়ি তার দিকে এগিয়ে আসছে। সে নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় এবং গাড়িটি তার কাছে এসে থামে। গাড়ি থেকে একজন বামন লোক নেমে তার কাছে আসে এবং ছুরি দিয়ে আক্রমণ করতে যায়। ঠিক তখনই একজন মহিলা বলেন, থামো, এবং বামন লোকটি থেমে যায়। এই মহিলাটাই হল নার্নিয়ার রানী, সাদা ডাইনি, যার কথা টামনাস বলেছিল। সে এডমন্ডকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? এডমন্ড তাকে জানায় যে সে জানে না, কিন্তু প্রথমে তার বোন এখানে এসেছিল এবং টামনাস নামের এক ফোনের সাথে দেখা করেছিল। রানী তার সব কথা শুনে হঠাৎ খুব মিষ্টি স্বরে জিজ্ঞেস করেন, তোমরা কয়জন? সে জানায়, আমরা 4 ভাই বোন। রানী তাকে নিজের কাছে গাড়িতে বসায় এবং তার জাদু দিয়ে গরম চা খেতে দেয়। এডমন্ড তার জাদু দেখে অবাক হয়ে যায়। এডমন্ড বলেন, আপনি কি আমার জন্য জাদু দিয়ে মিষ্টি এনে দিতে পারবেন? সে বলেন, পারব, এবং তার জন্য জাদু দিয়ে মিষ্টি বানিয়ে দেয়। এরপর সে এডমন্ডকে মিষ্টি কথায় ভোলাতে থাকে এবং এডমন্ড তার কথায় ফেঁসে যায়। সে বলেন, আমার কোনো উত্তরাধিকারী নেই, আমার কোনো সন্তান নেই। তুমি কি আমার রাজ্যের উত্তরাধিকারী হবে? রানী তাকে বলেন, তুমি তোমার বাকি ভাই বোনদের সাথে নিয়ে এখানে এসো। রানী তাকে নিজের প্রাসাদ দেখায়, যা 2টি পাহাড়ের মাঝখানে অবস্থিত ছিল। সেখানে তাদের আসতে বলে সে চলে যায়। এডমন্ডের স্বভাব তার বাকি ভাই বোনদের থেকে অনেক আলাদা ছিল। সে সব সময় সবার সাথে ঝগড়া করত, মিথ্যা বলতো এবং লোভীও ছিল। তখনই লুসি সেখানে আসে এবং তার ভাইকে দেখে খুশি হয়। সে তাকে সেখানকার রানী সম্পর্কেও জানায় যে তিনি একজন খুব খারাপ ডাইনি। এরপর সে তার ভাইকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। লুসির মনে হয় যে এবার তার ভাই বোনেরা তাকে বিশ্বাস করবে, কারণ এডমন্ডও সেই জঙ্গল দেখেছে। সে খুশি হয়ে তার ভাইয়ের কাছে যায় এবং জানায় যে সেই জায়গাটা আসলেই আছে এবং এবার এডমন্ডও তার সাথে ছিল। কিন্তু এডমন্ডকে জিজ্ঞেস করলে সে বলেন সে এমন কোথাও যায়নি এবং লুসিকে মিথ্যাবাদী প্রমাণ করে। লুসি সেখান থেকে কান্না করতে করতে চলে যায় এবং সিঁড়িতে প্রফেসরের সাথে ধাক্কা খায়। তখনই মিসেস ম্যাক্রেডি গোলমাল শুনে বাইরে আসেন। তখন প্রফেসর লুসিকে তার সাথে চকোলেট খাওয়ার জন্য পাঠিয়ে দেয়। এরপর প্রফেসর তার ভাই বোনদের কাছে যায়। তখন সুজান তাকে জানায় যে লুসি ভয় পেয়েছে এবং তার মনে হচ্ছে ঘরের আলমারির ভেতরে একটি জঙ্গল আছে। প্রফেসর তার কথা শুনে অবাক হয় এবং তাদের দুজনকে বোঝান যে সে তাদের বোন, তাদের উচিত তাকে বিশ্বাস করা। পরের দিন এই 4 ভাই বোন বাইরে ক্রিকেট খেলছিল। হঠাৎ তখন ক্রিকেট বলটা লেগে জানালার কাঁচ ভেঙে যায়। তারা ভয় পেয়ে যায় এবং মিসেস ম্যাক্রেডির রাগের হাত থেকে বাঁচতে সেই খালি ঘরে পৌঁছে যায়। সবাই সেই আলমারির ভেতরে লুকিয়ে পড়ে এবং তখন তারা সবাই সেই জঙ্গলে পৌঁছে যায়, যার কথা লুসি তাদের বলেছিল। পিটার এবং সুজান সেই জায়গা দেখে অবাক হয়ে যায় এবং লুসির কাছে ক্ষমা চায়। এবার সুজান সবাইকে ফিরে যেতে বলেন, কিন্তু এডমন্ড ফিরে যেতে চায় না, কারণ তার মনে লোভ জন্মেছে এবং সে রানীর কাছে যেতে চায়।
সে বলেন যে তাদের জঙ্গলে ঘোরা উচিত। পিটার বলেন, লুসি যা বলবে তাই হবে। এই কথায় লুসি খুশি হয় এবং তাদের সবাইকে মিস্টার টামনাসের সাথে দেখা করাতে নিয়ে যায়। কিন্তু টামনাসের বাড়িতে পৌঁছে তারা দেখে যে টামনাস সেখানে নেই। তারা দেওয়ালে একটি নোট দেখতে পায় যেখানে লেখা ছিল, নার্নিয়ার রানীর সাথে বিশ্বাসঘাতকতা করার অভিযোগে টামনাস অভিযুক্ত। সে মানুষের সাথে বন্ধুত্ব করেছে এবং তাদের বাঁচিয়েছে, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তখন সুজান বলেন, এবার আমাদের এখান থেকে যাওয়া উচিত। কিন্তু লুসি বলেন, আমাদের ওকে সাহায্য করতে হবে। সুজান বোঝায় যে মানুষের সাথে দেখা করার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। লুসি বলেন, সেই মানুষটা আমিই ছিলাম। তখনই এডমন্ড বলেন, টামনাস একজন অপরাধী। এবার ঝোপের আড়াল থেকে তাদের কারো চলার শব্দ আসে। সবাই ভয় পেয়ে যায়। তখনই তাদের সামনে একটি বিভার আসে এবং লুসির হাতে সেই রুমালটি দেয় যা সে টামনাসকে দিয়েছিল। এই বিভাটি তাদের চারজনকে নিজের বাড়িতে নিয়ে যায়। সে মানুষের মতো কথাও বলতে পারে। সে তাদের সবাইকে এক ভবিষ্যদ্বাণী সম্পর্কে জানায়, যে ভবিষ্যদ্বাণী অনুসারে এই 4 শিশুই নার্নিয়ার জনগণকে সেই জাদুকরী ডাইনির হাত থেকে মুক্তি দেবে। সে তাদের আসলান সম্পর্কেও বলেন, যিনি হলেন নার্নিয়ার আসল রাজা, এবং সে স্টোন টেবিলের কাছে তাদের জন্য অপেক্ষা করছেন। 4 ভাইবোন জিজ্ঞেস করে, আসলান কে এবং এইসব কি হচ্ছে? বিভাটি তাদের সব কথা জানায়। আসলানের ফিরে আসা, টামনাসের গ্রেপ্তার হওয়া এবং গোয়েন্দা পুলিশ, এই সব কিছু তোমাদের জন্যই হচ্ছে। বিভারের স্ত্রী বলেন, অনেক বছর আগে এখানে একটি ভবিষ্যদ্বাণী হয়েছিল। অ্যাডামের 2 পুত্র এবং ইভের 2 কন্যা সাদা ডাইনিকে পরাজিত করে নার্নিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবে। আসলান তোমাদের জন্য সেনাবাহিনী তৈরি করেছেন। পিটার বলেন, আপনার কোথাও ভুল হচ্ছে এবং সে চলে যেতে চায়। কিন্তু লুসি তার ভাই ও বোনকে বলেন, ওরা ঠিকই বলছে, আমাদের টামনাসকে সাহায্য করতে হবে। কিন্তু পিটার লুসিকে বলেন, আমরা কিছুই করতে পারবো না, এখন আমাদের বাড়ি ফেরা উচিত। তখনই পিটার তার ছোট ভাই এডমন্ডকে ডাকে, কিন্তু এডমন্ড সেখানে ছিল না। সে সাদা ডাইনির প্রাসাদের দিকে যাচ্ছিল। এবার বিভাটি তাদের সবাইকে নিয়ে সেখানে পৌঁছায় এবং দেখে যে এডমন্ড সেই প্রাসাদের ভেতরে যাচ্ছে। লুসি তাকে ডাকে, কিন্তু বিভার তাকে বোঝায় যে শত্রুরা শুনে ফেলবে। পিটার তার ভাইকে বাঁচানোর জন্য এগোতে থাকে, কিন্তু বিভার তাকে থামিয়ে বলেন, এটা সাদা ডাইনির চাল। তোমরা সবাই যদি সেখানে যাও তাহলে সবাই মারা পড়বে। এডমন্ডকে বাঁচানোর এখন একটাই উপায় আছে, আর তা হলো আসলান। একমাত্র তিনিই তোমার ভাই এডমন্ডকে বাঁচাতে পারেন। অন্যদিকে এডমন্ড যে প্রাসাদের ভেতরে যায়, সেখানে সে দেখে যে অনেক বড় বড় পাথরের মূর্তি রয়েছে। মনে হচ্ছিল যেন পুরো একটি সেনাবাহিনীকে কেউ পাথর বানিয়ে দিয়েছে। তখনই তার পা একটি নেকড়ের উপর পড়ে যায় এবং নেকড়েটি তাকে মাটিতে ফেলে দিয়ে জিজ্ঞেস করেন, তুই কে? এডমন্ড জানায় সে রানীর সাথে দেখা করতে এসেছে। রানী তাকে ডেকেছেন, সে অ্যাডামের পুত্র। এই কথা শুনে নেকড়েটি পেছনে সরে যায় এবং তাকে রানীর কাছে অর্থাৎ সাদা ডাইনির কাছে নিয়ে যায়। সাদা ডাইনি তাকে একা দেখে চিৎকার করে জিজ্ঞেস করেন, তুই তোর ভাইবোনদের এখানে কেন নিয়ে আসিসনি? এডমন্ড ভয় পেয়ে যায় এবং জানায় যে সে তাদের আনার অনেক চেষ্টা করেছে কিন্তু তারা আসেনি। এই মুহূর্তে তারা বিভার অর্থাৎ বড় ইঁদুরের বাড়িতে আছে। এই কথা শুনে রানীর রাগ কিছুটা কমে যায় এবং সে বলেন, তাহলে তোর এখানে আসাটা একদম বৃথা যায়নি। সে তার নেকড়েদের বিভারের বাড়িতে এডমন্ডের ভাইবোনদের মারার জন্য পাঠিয়ে দেয় এবং এডমন্ডকে বন্দী করে। এডমন্ডের ভাইবোনেরা বিভারের সাথে তার বাড়িতে ছিল এবং সেখান থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তখনই সব নেকড়েরা সেখানে পৌঁছে যায়। বিভার বুঝতে পারে যে সাদা ডাইনির নেকড়েরা বাইরে তাদের সবাইকে মারার জন্য এসেছে। সেখানে একটি গুপ্ত পথ ছিল। বিভার ও বাকি সবাই সেই গুপ্ত পথ দিয়ে বেরিয়ে যায়। যখন নেকড়েরা ভেতরে ঢোকে তখন তারা সেখানে কাউকেই খুঁজে পায় না, কিন্তু তারা বুঝতে পারে যে সবাই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গিয়েছে। অন্যদিকে তারা সবাই সুড়ঙ্গ থেকে বাইরে বেরোতেই একটি শিয়ালকে দেখতে পায়। শিয়ালটি তাদের সাহায্য করে। সে বলেন, তোমরা সবাই গাছে উঠে পড়ো, কারণ নেকড়েরা তোমাদের মারতে আসছে। সে নিজে গাছের নিচে দাঁড়িয়ে থাকে। তখনই নেকড়েরা সেখানে এসে শিয়ালটিকে আক্রমণ করেন এবং জিজ্ঞেস করেন, কোথায় সেই মানুষের বাচ্চারা? শিয়ালটি মিথ্যা বলে দেয় যে তারা সবাই উত্তর দিকে গেছে। নেকড়েরা সবাই সেদিকে চলে যায়। যদিও শিয়ালটি আহত হয়েছিল, কিন্তু সে এই বলে সেখান থেকে চলে যায়, কারণ তাকে আসলানের জন্য অন্যদেরও একত্রিত করতে হবে। অন্যদিকে যেখানে এডমন্ডকে বন্দী করে রাখা হয়েছিল সেখানে টামনাসও ছিল। যখন তারা দুজনে কথা বলছিল তখন তারা কারো পায়ের শব্দ শুনতে পায়। এই শব্দটি ছিল সাদা ডাইনির। সে তাদের সামনে এসে দাঁড়ায়। সে এডমন্ডকে বলেন, আমরা সব দিকে খুঁজেছি
কিন্তু তোর পরিবারকে কোথাও খুঁজে পাইনি। এখন তুই আমার কোনো কাজের না। যেই মুহূর্তে সে তাকে মারার জন্য তলোয়ার বের করে, এডমন্ড ভয় পেয়ে যায় এবং জানায় যে বিভার আসলান নামে কারো কথা বলছিল। আসলানের নাম শুনে সে অবাক হয়ে যায় এবং এডমন্ডের কাছে সেই জায়গার ঠিকানা জিজ্ঞেস করে যেখানে তারা যেতে চেয়েছিল। কিন্তু সে বলেন, আমি জানি না, আমি সেখান থেকে আগেই বেরিয়ে এসেছিলাম কারণ আমি আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম। এরপর সাদা ডাইনি টামনাসের দিকে তাকিয়ে বলেন, তুই জানিস তুই এখানে কেন আছিস? সে বলেন, হ্যাঁ, কারণ আমার উদ্দেশ্য নার্নিয়ার স্বাধীনতা। সাদা ডাইনি বলেন, না, তুই এখানে আছিস কারণ এডমন্ডই তোর খবর আমাকে দিয়েছিল, তাও শুধু চকলেটের লোভে। টামনাস অবাক হয়ে এডমন্ডের দিকে তাকায় এবং এডমন্ড লজ্জায় চোখ নামিয়ে নেয়। অন্যদিকে দেখানো হয় যে বিভার সবাইকে নিয়ে সেই দিকে রওনা দিয়েছে যেখানে আসলান আছেন। তখনই তারা নিজেদের পেছনে একটি গাড়ির শব্দ শুনতে পায় এবং সবাই ভয় পেয়ে যায়, কারণ তাদের মনে হয় সেটি সাদা ডাইনির গাড়ি। তখন তারা সবাই একটি ছোট গুহায় লুকিয়ে পড়ে। গাড়িটি গুহার উপরে এসে থামে। কিছুক্ষণ পর বিভার বাইরে বেরিয়ে আসে এবং সবাইকে বাইরে আসতে বলে। যখন সবাই বাইরে আসে তারা দেখে যে সেখানে সান্টা ক্লজ দাঁড়িয়ে আছেন। সান্টা তাদের জানান, তোমাদের আসার ফলে সাদা ডাইনির শক্তি দুর্বল হয়ে পড়েছে। এখানে 100 বছর ধরে ক্রিসমাস পালিত হয়নি, কিন্তু এখন ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। তিনি পিটার, সুজান এবং লুসিকে কিছু উপহারও দেন, যেগুলো তাদের পরে কাজে লাগবে। সান্টা লুসিকে এমন একটি ঔষধ দেন যা সে যে কোনো ক্ষতের উপর লাগালে সেই ক্ষত সেরে যাবে। তারপর তিনি সুজানকে একটি ছোট বাদ্যযন্ত্র দেন এবং বলেন, যখনই তুমি কোনো বিপদে পড়বে এটা বাজাবে এবং তোমার কাছে সাহায্য পৌঁছে যাবে। আর পিটারকে একটি চকচকে তলোয়ার দিয়ে বলেন, যুদ্ধে এটা তোমার খুব কাজে আসবে। সান্তা ক্লজ তাদের জানান যে শীতকাল শেষ হতে চলেছে, তাই সবাইকে ম্যারি ক্রিসমাস বলে সেখান থেকে চলে যান। সেখান থেকে এগিয়ে যাওয়ার পর সাদা ডাইনির নেকড়েরা তাদের পিছু নেয়, কিন্তু তারা নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নদী পার হয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদের এখানে আসার ফলে গাছপালায় ফুল ও পাতা গজাতে শুরু করেছে। ধীরে ধীরে জঙ্গলের উপর থেকে বরফ কমতে শুরু করেছে। এবার নদীর কাছে সাদা ডাইনি পৌঁছে যায়। নেকড়েরা সেই শিয়ালটিকেও ধরে ফেলে যে তাদের ভুল পথ দেখিয়েছিল এবং লুসি ও তার সঙ্গীদের সাহায্য করেছিল। সাদা ডাইনির শিয়ালটিকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই এডমন্ড মাঝে এসে পড়ে। সে জানায় যে বিভার স্টোন টেবিল সম্পর্কে কিছু বলেছিল এবং বলেছিল যে সেখানে আসলানের নিজস্ব সেনাবাহিনী রয়েছে। এই কথা শুনে সাদা ডাইনি কিছুটা চিন্তিত হয়ে পড়েন এবং শিয়ালটিকে তার জাদু দিয়ে পাথর বানিয়ে দেয়। সে তার নেকড়েদের আদেশ দেয়, যাও এবং সবাইকে একত্রিত করো। যদি আসলান যুদ্ধই পছন্দ করে তাহলে আমরা যুদ্ধের জবাব যুদ্ধ দিয়েই দেব। অন্যদিকে পিটার, সুজান, লুসি এবং 2 বিভার আসলানের কাছে পৌঁছে যায়। তারা সেখানে পৌঁছে একটি তাঁবুর বাইরে দাঁড়ানো এক ব্যক্তিকে বলেন, আমরা আসলানের সাথে দেখা করতে এসেছি। তখনই ভেতর থেকে একটি সিংহ বেরিয়ে আসে। সবাই হাঁটু গেড়ে বসে আসলানকে স্বাগত জানায়। আসলান আসলে একটি সিংহ। সে পিটার, সুজান, লুসি এবং 2 বিভারকে স্বাগত জানায়। কিন্তু যখন আসলান তাদের আরেক ভাই সম্পর্কে জিজ্ঞেস করেন, তারা জানায় যে তাদের ভাই সাদা ডাইনির কবজায় আছে। এরপর আসলান পিটারকে একটি পাহাড়ে নিয়ে যায় এবং তাকে একটি প্রাসাদ দেখিয়ে বলেন, সামনে ওটা কেয়ার প্যারাভেলো, যেখানে 4টি সিংহাসন আছে, তার মধ্যে একটিতে তুমি বসবে, সম্রাট হবে। তোমার কি ভবিষ্যৎবাণীর উপর কোনো সন্দেহ আছে? পিটার বলেন, না, কিন্তু আপনি যা ভাবছেন আমি তা নই। আসলান পিটারকে জানায়, নার্নিয়াকে শাসন করে এক গভীর জাদু। সেটাই ঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য নির্ধারণ করে এবং আমাদের ভাগ্য ঠিক করে। আমি তোমার ভাইকে বাঁচাতে তোমাকে সাহায্য করব, কিন্তু তোমাকেও এই যুদ্ধে আমাকে সাহায্য করতে হবে। তখন সাদা ডাইনির কিছু নেকড়ে লুসি এবং সুজানের উপর হামলা করে, কিন্তু আসলান ও পিটার মিলে তাদের সবাইকে মেরে ফেলে, শুধু একটি নেকড়েকে ছেড়ে দেয়। আসলান তার সৈন্যদের সেই নেকড়ের পিছু নিতে বলেন। আসলানের সৈন্যরা তার পিছু করে এডমন্ডকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। ভাইকে দেখে সবাই খুব খুশি হয়। আসলান তাদের সবাইকে বলেন, যা হয়ে গেছে তা নিয়ে এডমন্ডকে আর কেউ কিছু বলবে না, এবং সে সেখান থেকে চলে যায়। পরের দিন সাদা ডাইনি আসলানের সাথে দেখা করতে আসে। সে বলেন, তোমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে। তুমি কি ভুলে গিয়েছ যখন নার্নিয়া তৈরি হয়েছিল তখন কি নিয়ম ছিল? আসলান তাকে বলেন, আমাকে নার্নিয়ার জাদুর আইন সম্পর্কে শেখাতে এসো না, ওগুলো আমার সামনেই লেখা হয়েছিল। সাদা ডাইনি বলেন, তাহলে তোমার মনে থাকবে যে প্রত্যেক বিশ্বাসঘাতককে আমার হাতে তুলে দিতে হয়, তার রক্ত আমার সম্পত্তি। আর যদি সেই ছেলেটিকে আমি না পাই
তাহলে পুরো নার্নিয়া আগুন আর জলের তাণ্ডবে ধ্বংস হয়ে যাবে। আসলে নার্নিয়ার কিছু নিজস্ব আইন ছিল, যা অনুযায়ী নার্নিয়ায় যে বিশ্বাসঘাতকতা করবে তার উপর শুধু সাদা ডাইনির অধিকার থাকবে। এরপর আসলান সাদা ডাইনিকে কথা বলার জন্য নিজের তাঁবুতে ডাকে। কিছুক্ষণ পর আসলান এসে জানায় যে সে এডমন্ডের প্রাণ ভিক্ষা দিয়েছে। সবাই খুব খুশি হয় এবং সাদা ডাইনি সেখান থেকে চলে যায়। কিন্তু আসলান চুপচাপ ছিল। লুসি বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। সেই রাতেই আসলান কোথাও যাচ্ছিল। সুজান এবং লুসি অন্য একটি রাস্তা দিয়ে লুকিয়ে তার পিছু নেয়। তারা দেখে অবাক হয়ে যায় যে আসলান সেই স্টোন টেবিলের কাছে যাচ্ছে যেখানে সাদা ডাইনির এবং তার সেনাবাহিনী আগে থেকেই উপস্থিত ছিল। তারা সবাই আসলানের জন্য অপেক্ষা করছিল। সাদা ডাইনির সেনাবাহিনীতে অনেক ভয়ঙ্কর পশু পাখি এবং ভূতপ্রেত ছিল। আসলান তাদের সামনে গিয়ে দাঁড়ায়। তখনই সাদা ডাইনির ইশারায় একটি ষাঁড় এগিয়ে এসে আসলানের উপর হামলা করে। আসলান মাটিতে পড়ে যায়। এরপর তারা আসলানের কেশর কেটে দেয় এবং তাকে বেঁধে ফেলে। সাদা ডাইনি আসলানকে বলেন, তুমি কি ভেবেছ নিজের জীবন উৎসর্গ করে সেই বিশ্বাসঘাতকের প্রাণ বাঁচাবে? তুমি এমন করে কারো জীবন বাঁচাতে পারবে না। সে জোরে চিৎকার করে বলেন, আজ রাতে গভীর জাদুর শক্তি পালন করা হবে, আর এখন থেকে আমরা নার্নিয়ায় রাজত্ব করব চিরকালের জন্য। এই বেলে সাদা ডাইনি একটি ছোরা দিয়ে আসলানকে হত্যা করে এবং আদেশ দেয়, যুদ্ধের জন্য প্রস্তুত হও। সে তার লোকজনদের নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর লুসি এবং সুজান আসলানের কাছে আসে। লুসি তার সেই ঔষধটি আসলানের ক্ষতে লাগিয়ে দেয় যা তাকে শান্তা দিয়েছিল। কিন্তু সুজান তাকে জানায় যে এখন আর এতে কিছু হবে না, তিনি আর আমাদের মধ্যে নেই। তারা দুজনেই আসলানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। যখন এই খবর সবাই জানতে পারে তখন সকলে চিন্তিত হয়ে পড়ে। এডমন্ড পিটারকে বলেন, এখন তোমাকে আসলানের জায়গা নিতে হবে। তার তোমার উপর ভরসা ছিল, আমারও আছে। এডমন্ডের কথা শুনে পিটার সাহস ফিরে পায়। এরপর সাদা ডাইনি সেনাবাহিনীও সেখানে এসে পৌঁছায় এবং আসলানের সেনাবাহিনী ও সাদা ডাইনির সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। অন্যদিকে সুজান এবং লুসি আসলানের কাছ থেকে উঠে যেতে উদ্যত হয়। তখনই স্টোন টেবিলটি ভেঙে যায়। যখন তারা পেছনে তাকায় সেখানে আসলানের শরীর ছিল না। তখনই তারা নিজেদের সামনে আসলানকে দাঁড়িয়ে থাকতে দেখে। দুজনেই খুশি হয়ে আসলানকে জড়িয়ে ধরে। আসলান তাদের জানায়, এই জায়গায় যদি কোনো নির্দোষ ব্যক্তিকে বিশ্বাসঘাতকের শাস্তি দিয়ে হত্যা করা হয় তাহলে স্টোন টেবিল ভেঙে যায় এবং যাকে হত্যা করা হয়েছে সে আবার জীবিত হয়ে ওঠে। কিন্তু সাদা ডাইনি জাদুর এই আইন জানত না। তারপর সুজান আসলানকে জানায়, আমরা পিটারকে খবর পাঠিয়ে দিয়েছিলাম যে আপনি আর নেই এবং সেখানে তো যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আসলান তাদের দুজনকে বলেন, তোমরা চিন্তা করো না। সে তাদের দুজনকে নিজের পিঠে বসিয়ে সেখান থেকে সাদা ডাইনির প্রাসাদে নিয়ে যায়। সেখানে পৌঁছে লুসি তার বন্ধু মিস্টার টামনাসকে পাথরের মূর্তি হয়ে থাকতে দেখে দুঃখ পায়। তখনই আসলান তার উপর ফুঁ দেয় এবং মিস্টার টামনাস আবার ঠিক হয়ে যায়, তিনি জীবিত হয়ে ওঠে। এভাবে আসলান সেখানে পাথরের হয়ে যাওয়া সব সৈন্যদের মুক্ত করে এবং সেখান থেকে একটি পুরো সেনাবাহিনী নিয়ে যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে যায়। সেখানে যুদ্ধের ময়দানে সাদা ডাইনি সবাইকে তার জাদু দিয়ে পাথর বানিয়ে দিচ্ছিল। যখন পিটারের সেনাবাহিনী হারতে শুরু করে তখন পিটার তার ভাই এডমন্ডকে বলেন, তুমি তোমার বোনেদের নিয়ে এখান থেকে চলে যাও। বিভাররা তাকে নিয়ে যাচ্ছিল। তখনই এডমন্ড দেখে যে সাদা ডাইনি তার ভাইয়ের দিকে এগিয়ে আসছে। সে তার ভাইকে বাঁচানোর জন্য সাদা ডাইনিকে হামলা করে এবং সাদা ডাইনির সেই অস্ত্রটিও ভেঙে ফেলে যা দিয়ে সে সবাইকে পাথর বানাচ্ছিল। কিন্তু সাদা ডাইনি খুব শক্তিশালী ছিল এবং সে এডমন্ডকে তার তলোয়ার দিয়ে ঘায়েল করে দেয়। যখন পিটার এটা দেখে সে তার দিকে এগিয়ে যায়। এরপর সাদা ডাইনি এবং পিটারের মধ্যে লড়াই শুরু হয়। কিন্তু তখনই সেখানে আসলান এসে পৌঁছায়। আসলান জোরে গর্জন করে। এটা দেখে সাদা ডাইনি অবাক হয়ে যায়। সে বলেন, এটা হতে পারে না, কারণ সে আসলানকে নিজ হাতে মেরে ফেলেছিল। আসলানের সাথে সেখানে তার পুরো সেনাবাহিনীও ছিল যাদের সাদা ডাইনি একসময় পাথর বানিয়ে দিয়েছিল। পিটারও আসলানকে দেখে খুব খুশি হয়। তখনই সাদা ডাইনি সুযোগের সদ্ব্যবহার করে পিটারের উপর হামলা করে এবং তাকে আহত করে মাটিতে ফেলে দেয়। যেই মুহূর্তে সে পিটারকে শেষ করতে যাচ্ছিল তখনই আসলান দৌড়ে এসে সাদা ডাইনির উপর হামলা করে এবং তাকে মেরে ফেলে। সাদা ডাইনির মৃত্যুর সাথে সাথেই তার সেনাবাহিনী হাওয়ার মতো অদৃশ্য হয়ে যায়। আসলান পিটারকে বলেন, যুদ্ধ এখন শেষ। সবাই এডমন্ডের কাছে পৌঁছায়। লুসি তাকে সেই ওষুধটি খাওয়ায় যা তাকে সান্তা দিয়েছিল এবং এডমন্ড পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তারপর সে সব আহত সৈন্যদেরও সেই ওষুধ দিয়ে সুস্থ করে তোলে। আসলানও পাথরের হয়ে যাওয়া সব সৈন্যকে ঠিক করে দেয়। এরপর আসলান তাদের সবাইকে প্রাসাদে নিয়ে যায় এবং এই চার ভাইবোনকে রাজা ও রানীর মুকুট পরায়। নিজের দায়িত্ব পালন করার পর আসলান সেখান থেকে চুপচাপ চলে যায়।
লুসি তাকে প্রাসাদ থেকে দেখতে পেয়ে কাঁদতে শুরু করে। টামনাস লুসিকে সেই রুমালটি দেয়, যা লুসি একসময় টামনাসকে দিয়েছিল যখন টামনাস কাঁদছিল। লুসি সেই রুমাল দিয়ে নিজের চোখের জল মোছে এবং হাসতে শুরু করে। এরপর অনেক বছর কেটে যায় এবং এই 4 ভাই বোন বড় হয়ে যায়। একদিন তারা সেই জায়গায় আসে যেখান থেকে তারা নার্নিয়ায় এসেছিল। তারা আবারও সেই আলমারির ভেতরে ঢুকে যায় এবং যখন তারা আলমারি থেকে বেরিয়ে নিজেদের ঘরে পৌঁছায় তখন তারা আবারও সেই বয়সেই ফিরে যায় যে বয়সে তারা নার্নিয়ায় গিয়েছিল। যদিও তারা নার্নিয়ায় অনেক বছর কাটিয়েছিল, কিন্তু যখন তারা আলমারি থেকে নিজেদের ঘরে ফিরে আসে তখন তারা সেই একই দিনে এবং একই সময়ে পৌঁছে যায় যেদিন তারা নার্নিয়ায় গিয়েছিল, অর্থাৎ যেদিন তারা বল দিয়ে জানালার কাচ ভেঙেছিল এবং ভয়ে সবাই আলমারির ভেতরে লুকিয়ে পড়েছিল। যখন তারা সবাই ফিরে আসে তখনই সেখানে প্রফেসর আসেন। তিনি বলেন, তোমরা আলমারির ভেতরে কি করছিলে? পিটার বলেন, আমরা যদি আপনাকে বলি আপনি বিশ্বাস করবেন না। প্রফেসর তাদের বলটি ফিরিয়ে দিয়ে বলেন, একবার বলেই দেখো। আর এর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা। এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেইনডের সাথেই থাকুন। ভালো থাকুন।